জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জিএস মাস্টার ক্লাস। আর আজকে আমরা নিয়ে এসেছি WBSSC গ্রুপ সি অ্যান্ড ডি, তাহলে মক টেস্ট নাম্বার 38, ঠিক আছে। তো অলরেডি আমরা মক টেস্ট 1 থেকে 37 পর্যন্ত যেটা আছে এই চ্যানেলটির প্লে লিস্টে আপলোড করা আছে, সেখান থেকে দেখতে পারো। এছাড়া আমি এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তো পরীক্ষা খুব সামনে এগিয়ে আসছে, তো তোমরা এই ভিডিও যে মক টেস্টগুলো দেওয়া আছে মক টেস্টগুলো সম্পূর্ণ দেখবে, ঠিক আছে। এবং তোমার ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো চলো শুরু করে আজকের প্রথম পার্ট। তাহলে প্রথম পার্টে আছে সেকশন 1। এই সেকশন 1-এ থাকছে প্রতিবারের মতো ইংলিশ, তবে এগুলো মনে রাখবে যে সম্পূর্ণ নতুন সিলেবাসের ওপর বানানো হয়েছে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে। তো চলো শুরু করি আজকে প্রথম প্রশ্ন। তো ফার্স্ট কোশ্চেন দেওয়া আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সেটা দেওয়া আছে ফিক্সড প্রিপোজিশন থেকে, ঠিক আছে। তো বলছে সি হ্যাজ, প্রথম প্রশ্ন আছে সি হ্যাজ অলওয়েজ বিন কোয়াইট ড্যাশ উইথ হার কলিগস মেকিং হার এ ফেভারেট ইন দ্য অফিস। তার মনে বলছে সি হ্যাজ অলওয়েজ বিন কোয়াইট, সে সবসময় ছিল কি কোয়াইট, উইথ ড্যাশ হার কলিগস, তার কলিগের সাথে, এটার জন্য মেকিং হার এ ফেভারেট ইন দ্য অফিস, সেটার জন্য তাকে ফেভারেট বা প্রিয় বানিয়ে দিয়েছিল কোথায়, ইন দ্য অফিসে, অফিসে। তাহলে এক্ষেত্রে 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? অ্যাফেবল টু, অ্যাফেবল উইথ, অ্যাফেবল ফর আর অ্যাফেবল অ্যাট, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি অ্যাফেবল টু, অপশন এ, ঠিক আছে, অ্যাফেবল টু। তাহলে এই যে অ্যাফেবল আছে, অ্যাফেবল মানেই হচ্ছে ফ্রেন্ডলি বা ইজি টু টক, তাহলে অ্যাফেবল মানে হচ্ছে ফ্রেন্ডলি বা ইজি টু টক। আর টু আমরা ট্র্যাডিশনালি ব্যবহার করি যখন এটা পার্সন বা ব্যক্তির ক্ষেত্রে ইউজ হয়, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি অ্যাফেবল টু, ঠিক আছে। তাহলে অ্যাফেবল মানে হচ্ছে ফ্রেন্ডলি বা ইজি টু টক, তাহলে সেক্ষেত্রে টু যেটা আছে এটা হচ্ছে এই ট্র্যাডিশনালি আমরা এই ফ্লোট বাই প্রিপোজিশন টু যখন এটা রেফার করে কোনো পিপল বা ব্যক্তির সাথে, তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি অপশান এ। এরপরে আসছি দ্বিতীয় কোশ্চেন। তাহলে 2 নম্বর প্রশ্ন বলছে, আবার আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, দ্য ডিজার্টেড ম্যানশন ওয়াজ ফাউন্ড টু বি ড্যাশ উইথ ওয়েডস অ্যান্ড ভার্মিন আফটার ইয়ার্স অফ নেগলেক্ট। তাহলে এই যে ডিজার্টেড ম্যানশন যেটা আছে এটা বলছে কি যে পরিত্যক্ত প্রাসাদটি, দ্য ডিজার্টেড ম্যানশন মানে পরিত্যক্ত প্রাসাদটি পাওয়া গেছে কি হিসাবে, দীর্ঘদিন অবহেলার পর আগাছা ও ক্ষতিকারক দ্বারা পরিপূর্ণ অবস্থায় পাওয়া গেছে। তাহলে এই ক্ষেত্রে 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? এক্ষেত্রে বলছে ইনফেস্টেড ইন, ইনফেস্টেড ফর, ইনফেস্টেড ইনটু, ইনফেস্টেড উইথ। তাহলে 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তাহলে সঠিক উত্তর যেটা হবে সেটা হয়ে যাচ্ছে কি ইনফেস্টেড উইথ। তাহলে ইনফেস্টেড মানে কি? তাহলে ইনফেস্টেড মানে হচ্ছে যে সাধারণ শব্দ হলো আক্রান্ত বা কোনো ক্ষতিকারক বস্তুর দ্বারা পরিপূর্ণ বা ছেয়ে যাওয়া, সেটাকে আমরা ইনফেস্টেড শব্দ দ্বারা প্রকাশ করি। ইনফেস্টেড মানে হচ্ছে আক্রান্ত, এমনি বললে আক্রান্ত হবে, বা কোনো ক্ষতিকারক বস্তু দ্বারা ছেয়ে যাওয়া বা ছাপিয়ে যাওয়া, সেটাকে আমরা ইনফেস্টেড বলি। তাহলে এই ইনফেস্টেডের সাথে কি বসবে? উইথ বসবে, ঠিক আছে। মানে ইনফেস্টেডের সাথে উইথ তখনই ইউজ হবে যখন কোনো বস্তুর দ্বারা বা লার্জ নাম্বার কোনো বস্তুর দ্বারা ড্যামেজ বা ডিজিজের কথা বলা হবে, সেক্ষেত্রে আমরা ইনফেস্টেডের সাথে কি বসাবো? উইথ বসাবো। এখানে ইনফেস্টেড উইথ, ঠিক আছে, ইনফেস্টেড উইথ। তাহলে ইনফেস্টেড মানে কি বললাম? আক্রান্ত। তাহলে ইনফেস্টেডের সাথে উইথ কখন বসবে? যখন এটা ইন্ডিকেট করবে যে লার্জ নাম্বার টিপিক্যালি কি ড্যামেজ বা ক্ষতির কথা বলছে, তখন সেক্ষেত্রে ড্যামেজ বা ডিজিজের কথা বলছে, তখন আমরা বোঝাবো ইনফেস্টেড উইথ, ঠিক আছে। এরপরে আসছি 3 নম্বর বলছে চুজ দ্য সিনোনিম, অর্থাৎ সিনোনিম অর্থাৎ কি সমার্থক শব্দ। তাহলে কার সমার্থক শব্দ? আগস্ট। তাহলে আগস্টের সমার্থক শব্দ কি? তাহলে আগস্টের সমার্থক শব্দ জানার আগে প্রথমে আমাদের জানতে হবে যে আগস্ট, এই যে আগস্ট যেটা আছে আগস্টের মিনিং কি? তাহলে আগস্টের মিনিং কি? তাহলে আগস্টের মিনিং হচ্ছে মহিমান্বিত বা রাজকীয় বা শ্রদ্ধেয়, ঠিক আছে, মহিমান্বিত, ঠিক আছে, রাজকীয় বা শ্রদ্ধেয় এরকম মানে বোঝাতে, গ্রেটনেস এরকম মানে বোঝাতে আগস্ট শব্দটি ব্যবহৃত হয়। বা ডিগনিফাইড বলতে পারি, ডিগনিফাইড বা রেসপেক্টেড বলতে পারি। তাহলে 4টা অপশন দেখে নিই, 4টা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তরই আছে ডিগনিফাইড, অপশন সিতে আছে। বাকিগুলো যদি দেখি তাহলে হচ্ছে না, কমন, সাধারণ, রেডিকিউলাস মানে হাস্যকর, আর পিটি মানে হচ্ছে তুচ্ছ। তাহলে এক্ষেত্রে 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডিগনিফাইড মানে হচ্ছে মহান, আর এটা অগাস্টের মানে হচ্ছে ডিগনিফাইড বা ইমপ্রেসিভ বা রেসপেক্টেড। তো এদিকে 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি। এরপর আসছি 4 নম্বরে আবার এসে সিনোনিম। তাহলে এই যে সিনোনিম দেওয়া আছে পার্নিসিয়াস, পার্নিসিয়াসের সিনোনিম কি হবে? তাহলে পার্নিসিয়াস আগে মিনিং কি আছে জেনে নিই। পার্নিসিয়াস, তাহলে পার্নিসিয়াস মানে হচ্ছে ক্ষতিকর বা অনিষ্টকর, যা ধীরে ধীরে ক্ষতি করে, ঠিক আছে। তাহলে ক্ষতিকরই মিনিংটা ধরে রাখি, ক্ষতিকর বা অনিষ্টকর, যা ধীরে ধীরে ক্ষতি করে, তাহলে সেটা মিনিং হয়ে যাচ্ছে পার্নিসিয়াস। তাহলে 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? তাহলে দেখে নিই, ইনোকুয়াস। তাহলে এই যে ইনোকুয়াস মানে হচ্ছে ক্ষতিহীন, তাহলে এটা তো অ্যান্টোনিয়াম হয়ে যাচ্ছে, তাহলে এটা হবে না। তাহলে কি হচ্ছে?
বেনিফিশিয়াল মানে হচ্ছে উপকারী, তাহলে এটা হচ্ছে অ্যান্টোনিম, এটা হবে না। আর স্যালুবেরিয়াস অপশন ডি যেটা দেওয়া আছে এটা হচ্ছে স্বাস্থ্যকর, তাহলে এটাও হবে না, তাহলে হয়ে যাচ্ছে কি হার্মফুল, এটা হয়ে যাচ্ছে হার্মফুল। অপশন সি যেটা হচ্ছে সেটা হচ্ছে কি এর সঠিক উত্তর। কারণ কি পার্নিসিয়াস মানে হচ্ছে ক্ষতিকর বা অনিষ্টকর, তাহলে সেরকমই হার্মফুল হচ্ছে ক্ষতিকর অনিষ্টকর, তাহলে এক্ষেত্রে অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপর আসছি কোয়েশ্চেন নম্বর 5। তাহলে কোয়েশ্চেন নম্বর 5 এ বলছে চুজ দ্য অ্যান্টোনিয়াম অফ মিগার, তাহলে এবার অ্যান্টোনিয়াম জিজ্ঞাসা করেছে অর্থাৎ বিপরীত শব্দ জিজ্ঞাসা করেছে, তাহলে এই বিপরীত শব্দ আমরা দেখবো কার, মিগার। তাহলে প্রথমে দেখে নিই মিগার মানে কি। তাহলে মিগার মানে হচ্ছে অতি সামান্য বা স্বল্প। আচ্ছা, তোমরা এই মিনিং যেগুলো আমি বলছি এই মিনিংগুলো তোমরা খাতায় যদি লিখে রাখতে পারো তো অবশ্যই ভালো হবে। তাহলে এই যে মিনিং যেটা দেওয়া আছে, মিগার মানে হচ্ছে অল্প বা অতি সামান্য, ঠিক আছে, অতি সামান্য, বুঝতে পারলাম। তাহলে চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? স্ক্যান্টি মানে হচ্ছে অল্প, স্পার্স মানে হচ্ছে বিরল, তাহলে বিরল মানেই অল্প বোঝাচ্ছে। তাহলে কপিয়াস মানে হচ্ছে, আর ডেফিসিয়েন্ট মানে হচ্ছে অসম্পূর্ণ, তাহলে এক্ষেত্রে যেটা হচ্ছে যেটা কপিয়াস মানে হচ্ছে কি প্রচুর, কপিয়াস মানে হচ্ছে প্রচুর বা বিপুল, তাহলে কপিয়াস মানে হচ্ছে কি প্রচুর বা বিপুল, ঠিক আছে, প্রচুর বা বিপুল, তাহলে অপশন সি কারেক্ট। আচ্ছা, একে বলে রাখি তোমরা অবশ্যই তোমাদের স্কোর যেটা হচ্ছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে, স্কোর যেটা হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে 6 নম্বর দেখে নিই। তাহলে 6 নম্বর আবার এসছে অ্যান্টোনিয়াম, তাহলে অ্যান্টোনিয়াম অর্থাৎ বিপরীত শব্দ অ্যামিলিওরেট। তাহলে এই যে অ্যামিলিওরেট যেটা দেওয়া আছে এটা বহুবার পরীক্ষা এসছে, অ্যামিলিওরেটের অ্যান্টোনিয়াম কি? তাহলে অ্যামিলিওরেটের মিনিং কি হবে? তাহলে অ্যামিলিওরেটের যেটা মিনিং হচ্ছে সেটা হচ্ছে অবস্থার উন্নতি করা বা ভালো করা, ঠিক আছে, অবস্থার উন্নতি বা ভালো করা, ঠিক আছে, অবস্থার উন্নতি বা ভালো করা, সেটাকে আমরা বলছি অ্যামিলিওরেট, বুঝতে পারলাম। এরপরে আসছে তাহলে চারটা অপশনের মধ্যে দেখে নিই। ইমপ্রুভ, তাহলে ইমপ্রুভ মানে হচ্ছে কি উন্নত করা, তাহলে এটা তো এর সিনোনিম হয়ে যাচ্ছে। অ্যামেন্ড মানে সংশোধন করা, তাহলে সংশোধন করা অনেকটা ইমপ্রুভ করার মতোই ব্যাপার, তাহলে এটাও হবে না। ডেটোরিয়েট যেটা আছে ডেটোরিয়েট যেটা আছে এটা হচ্ছে অবনতি ঘটা বা আরও খারাপ হওয়া, আর মিটিগেট মানে প্রশমিত করা, তাহলে এক্ষেত্রে চারটা অপশনের ভিত্তিতে ডেটোরিয়েট যেটা আছে এটা হচ্ছে অপশন সিতে আছে ডেটোরিয়েট, এটা মানে হচ্ছে অবস্থার আরও অবনতি ঘটানো বা আরও খারাপ হওয়া, এক্ষেত্রে যেটা আছে অ্যান্টোনিয়াম যেটা আছে সেটা হচ্ছে কি ডেটোরিয়েট, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে আসছি কোশ্চেন নম্বর 7। কোশ্চেন নম্বর 7 হচ্ছে আইডেন্টিফাই দ্য কারেক্ট প্লুরাল ফর্ম অফ স্ট্রাটাটাম, ঠিক আছে, স্ট্রাটাম, এটা আছে স্ট্রাটাম, এটার মিনিং কি? তাহলে এটার মিনিং হচ্ছে স্তর, এটার মিনিং হচ্ছে কি স্তর বা লেয়ার, ঠিক আছে। তাহলে এর যেটা আছে এর প্লুরাল ফর্ম কি হবে? তাহলে প্লুরাল ফর্ম কি হবে? চারটা অপশন দেখে নেবে তোমরা একবার। তাহলে এই চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি অপশন বি স্ট্রাটাটা, ঠিক আছে, অপশন বি স্ট্রাটার। এরপর আসছি কোয়েশ্চেন নম্বর 8। কোয়েশ্চেন নম্বর 8 আছে ইডিয়াম, ঠিক আছে, চুজ দ্য ইডিয়াম, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়াম বাই ফিটস অ্যান্ড স্টার্টস, তাহলে এই যে ইডিয়াম দেওয়া আছে এই ইডিয়ামটার মিনিং কী হবে? চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তাহলে এই বাই ফিটস অ্যান্ড স্টার্টস এর মানেই হচ্ছে অনিয়মিত বা মাঝে মাঝে, তাহলে এক্ষেত্রে চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? ভেরি কুইকলি তো খুব দ্রুতভাবে এটা হবে না, কন্টিনিউয়াসলি মানে তো সফলভাবে একটা না, আর সাকসেসফুলি মানে হচ্ছে সফলভাবে, তাহলে এটা হবে না। ইররেগুলারলি যেটা আছে এটাই মানে হচ্ছে মাঝে বা অনিয়মিতভাবে, বা অনিয়মিতভাবে, তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই যে অনিয়মিত ভাবে বা মাঝে, যেটাকে আমরা ইররেগুলার বলি, ঠিক আছে। তাহলে বাই ফিটস অ্যান্ড স্টার্টস মানেই হচ্ছে অনিয়মিত বা মাঝে, তাহলে এক্ষেত্রে চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশন বি। এরপরে আসছি 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন বলছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এ পার্সন হু স্পিক্স ম্যানি ল্যাঙ্গুয়েজ, একজন ব্যক্তি যে অনেকগুলো ভাষা বলতে পারে বা জানে তাকে আমরা কি বলি? চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? লিঙ্গুইস্ট মানে তো হবেই না। লিঙ্গুইস্ট কেন হবে না? কারণ লিঙ্গুইস্ট মানে হচ্ছে ভাষাতত্ত্ববিদ, তাহলে এটা যে ভাষা নিয়ে স্টাডি করা তাদের আমরা লিঙ্গুইস্ট বলি। তাহলে মোনোলিঙ্গুয়াল, মোনো মানে আমরা জানি ওয়ান, আর লিঙ্গুয়াল মানে ভাষা, তাহলে এক্ষেত্রে একটি ভাষা জানে বা একটি ভাষায় কথা বলে তাদের মোনোলিঙ্গুয়াল বলে। আর বাইলিঙ্গুয়াল জানি আমরা দ্বিভাষী, অর্থাৎ দুটি ভাষার ক্ষেত্রে বাইলিঙ্গুয়াল। আর পলিগ্লট যেটা আছে সেটা হচ্ছে কি বহুভাষাবিদ যেটা আছে বহুভাষী, তাকে আমরা পলিগ্লট বলি। তাহলে এক্ষেত্রে যেটা অপশন যেটা হয়ে যাচ্ছে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপর আসছে কোয়েশ্চেন নম্বর 10, হুইচ ওয়ার্ড ইজ স্পেলড কারেক্টলি, কোন ওয়ার্ডটি সঠিকভাবে লেখা আছে? কলিগ, তাহলে কলিগ মানে কি?
কলিগ মানে আমরা জানি সহকর্মী, তাহলে এক্ষেত্রে যেটা কলিগ যেটা সঠিক উত্তর মানে স্পেলিং হবে সেটার মানে হচ্ছে কি সহকর্মী, ঠিক আছে, সহকর্মী। তাহলে 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর দেখে নেবে তোমরা একটু। তাহলে এক্ষেত্রে যেটা আমি বলে দিচ্ছি অপশন বি যেটা আছে, এই অপশন বিটা হচ্ছে কি সঠিক উত্তরের। বুঝতে পারলাম? এরপরে আসছি সেকেন্ড, আচ্ছা সেকেন্ড সেকশন যেটা দেওয়া আছে, এই সেকেন্ড সেকশনে আছে কি জিকে, সেকেন্ড সেকশনে আছে জিকে বা জিএস পার্টটা টোটাল 20টি প্রশ্ন থাকবে। প্রত্যেকটি সিলেবাস বা প্রত্যেকটি যে পোর্শন আছে সেই প্রত্যেকটি পোর্শনকে টাচ করা আছে। তো ভিডিওটি দেখলে তোমরা বুঝতে পারবে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তো চলো শুরু করে প্রথম প্রশ্ন, সেকেন্ড পার্টের প্রথম প্রশ্ন বলছে রুদ্রদমন এর জুনাগড় শিলালিপি কোন ভাষায় খোদাই করা হয়েছে? তাহলে রুদ্রদমন শক রাজা রুদ্রদমন এর জুনাগড় লিপি শিলালিপি কোন ভাষায় খোদাই করা হয়েছে? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তাহলে তোমরা নিজেরা আনসার করার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে 4টা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি বিশুদ্ধ সংস্কৃত, বিশুদ্ধ সংস্কৃত অপশন সি, বিশুদ্ধ সংস্কৃত, ঠিক আছে। তাহলে এটি ভারতে আবিষ্কৃত প্রথম দীর্ঘ শিলালিপি, মনে রাখবে, যা কাব্যিক ও বিশুদ্ধ সংস্কৃত ভাষায় লেখা হয়েছিল, যা শক রাজাদের, এই যে শক রাজা রুদ্রদমন এদের সংস্কৃতের প্রতি যে অনুরাগ তার প্রমাণ দেয়, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে পিওর বা বিশুদ্ধ সংস্কৃত। এরপর আসছে 2 নম্বর, 2 নম্বর বলছে রাজস্থানের খেতড়ি, এই যে খেতড়ি যেটা আছে খেতড়ি, রাজস্থানের খেতড়ি বা খেতড়ি খনিটি কোন খনিজ উত্তোলনের জন্য বিখ্যাত? বহুবার পরীক্ষায় এসছে যে রাজস্থানের খেতড়ি বা খেতড়ি এই খনিটি কোন খনিজ উত্তোলনের জন্য বিখ্যাত? তাহলে 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? আমরা জানি এই যে খেতড়ি যেটা আছে এটা হচ্ছে কি তামা, অপশন সি বা অপশন গ, এই তামা উত্তোলনের জন্য বিখ্যাত। মনে রাখবে রাজস্থানের ঝুনঝুনু জেলায় অবস্থিত খেতড়িতে তামা বেল্ট ভারতের অন্যতম তামা উৎপাদন কেন্দ্র, এটি হিন্দুস্তান কপার লিমিটেড দ্বারা পরিচিত হয়। তাহলে এটা যদি বলে কোথায় রাজস্থানের ক্ষেত্রে, রাজস্থানের ক্ষেত্রটা কোথায়? তাহলে হবে রাজস্থানের ঝুনঝুনু জেলায়, মনে রাখবে ঝুনঝুনু নামটা একটু শুনে অন্যরকম লাগছে কিন্তু রাজস্থানের ঝুনঝুনু জেলায় অবস্থিত ক্ষেত্রী, ঠিক আছে। এরপর আসছি 3 নম্বর, 3 নম্বর বলছে দক্ষিণ ভারতের বিখ্যাত তকল্লাম এর যুদ্ধ, ব্যাটল অফ তকল্লাম কাদের মধ্যে হয়েছিল? বহুবার পরীক্ষা এসেছে দক্ষিণ ভারতের বিখ্যাত তকল্লাম এর যুদ্ধ, ঠিক আছে, ব্যাটল অফ তকল্লাম কাদের মধ্যে হয়েছিল? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ বা অপশন ক, চোল ও এবং রাষ্ট্রকূট, চোল এবং রাষ্ট্রকূট। তাহলে দক্ষিণ ভারতের বিখ্যাত যুদ্ধ তকল্লাম চোল এবং রাষ্ট্রকূটদের মধ্যে হয়েছিল 949, মনে রাখবে 949, 949 খ্রিস্টাব্দে রাষ্ট্রকূট রাজা তৃতীয় কৃষ্ণ, রাষ্ট্রকূট রাজা লিখে দিচ্ছে, একটু লিখে রাখবে তোমরা এগুলা, রাষ্ট্রকূট রাজা তৃতীয় কৃষ্ণ, ঠিক আছে, তৃতীয় কৃষ্ণ ও চোল রাজপুত্র রাজাদিত্যের মধ্যে এই যুদ্ধ হয়, ও চোল রাজপুত্র, ঠিক আছে, চোল রাজপুত্র রাজাদিত্য, ঠিক আছে, রাজাদিত্যের মধ্যে হয়, ঠিক আছে, যেখানে চোলরা পরাজিত হয়েছিল। মনে রাখবে এই যে চোল রাজারা পরাজিত হয়েছিল আর রাষ্ট্রকূটরা জয়ী হয়েছিল। তাহলে কখন? 949 খ্রিস্টাব্দে দক্ষিণ ভারতের তকল্লামের যুদ্ধ রাষ্ট্রকূট রাজা তৃতীয় কৃষ্ণ ও তার সাথে চোল রাজপুত্র রাজাদিত্যের মধ্যে হয়, চোলরা এই যুদ্ধে পরাজিত হয়েছিল। বুঝতে পারলাম? এরপর আসছি 4 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন বলছে যে কোন সংবিধান সংশোধনের মাধ্যমে অভ্যন্তরীণ গোলযোগ, যেটাকে আমরা ইন্টারনাল ডিস্টারবেন্স বলি, এই শব্দটির পরিবর্তে সশস্ত্র বিদ্রোহ বা আর্মড রেভেলিয়ন শব্দটি যুক্ত করা হয়েছে। এটি ইমার্জেন্সি ঘোষণার সময় একটা টার্মস অ্যান্ড কন্ডিশন ছিল যে অভ্যন্তরীণ গোলযোগ বা ইন্টারনাল ডিস্টারবেন্স। তাহলে ইন্টারনাল ডিস্টারবেন্স এই শব্দটার পরিবর্তন করে, এই শব্দটার সংশোধন করে নতুন শব্দ অ্যাড করা হলো, ওই শব্দটার পরিবর্তে সেটা হচ্ছে সশস্ত্র বিদ্রোহ অর্থাৎ আর্মড রেভেলিয়ন শব্দটি যুক্ত করা হয়েছে। কত নম্বর সংশোধনের দ্বারা? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কোনটা? অপশন বি 44তম সংশোধনী, 44তম সংশোধনী 1978। আচ্ছা, এটা কেন করা হয়েছিল? কারণ হচ্ছে এটা আগে যেটা ছিল, যে টার্মস অ্যান্ড কন্ডিশন ছিল যে অভ্যন্তরীণ গোলযোগ বা ইন্টারনাল ডিস্টারবেন্স হলে ইমার্জেন্সি লাগানো যাবে। তাহলে এই ক্ষেত্রে অনেকেই এই যে ইমার্জেন্সি পাওয়ার যেটা আছে এটার মিসইউজ হতে পারে। তাহলে এই যে মিসইউজ বা অপব্যবহার রোধ করার জন্য এই ইন্টারনাল ডিস্টারবেন্স বা অভ্যন্তরীণ গোলযোগ শব্দটির পরিবর্তে সশস্ত্র বা আর্মড রেভেলিয়ন শব্দটি ইউজ করা হয়, ঠিক আছে। 1978 কোন সরকার ছিল সে সময়? জনতা সরকার, ঠিক আছে, জনতা সরকারই এই পরিবর্তন আনে যাতে জরুরি অবস্থার যে অপব্যবহার, ঠিক আছে, ক্ষমতার অপব্যবহার করা যায়। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপর আসছি 5 নম্বর বলছে যে ইন্টারনেটের মাধ্যমে দুটি কম্পিউটারের মধ্যে ফাইল স্থানান্তর বা ট্রান্সফারের জন্য কোন প্রোটোকল ব্যবহৃত হয়? ইন্টারনেটের মাধ্যমে দুটি কম্পিউটারের মধ্যে ফাইল
স্থানান্তর বা ফাইল ট্রান্সফার এর জন্য কোন প্রোটোকল ব্যবহৃত হয়? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এফটিপি, ফাইল ট্রান্সফার প্রোটোকল। ঠিক আছে, এফটিপি অর্থাৎ কি ফাইল ফাইল ট্রান্সফার প্রোটোকল। ঠিক আছে, ফাইল ট্রান্সফার প্রোটোকল। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপর আসছি 6 নম্বর বলছে ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য ফান্ডামেন্টাল ডিউটিস কোন কমিটির সুপারিশে অন্তর্ভুক্ত করা হয়েছিল? ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য যেটাকে আমরা ফান্ডামেন্টাল ডিউটিস বলে থাকি, তাহলে এই ফান্ডামেন্টাল ডিউটিস যেটা আছে এটা কোন কমিটির সুপারিশে অন্তর্ভুক্ত করা হয়েছে? 4টে অপশন দেওয়া আছে, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তাহলে এই 4টে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি শরণ সিং কমিটি। ঠিক আছে, শরণ সিং কমিটি, এটা মনে রাখবে, শরণ সিং কমিটি। তাহলে এটা 1976 সালে 42তম সংশোধনের মাধ্যমে ভারতের সংবিধানে আর্টিকেল 51 যেটা আছে পার্ট 4A যুক্ত করা হয়। তাহলে 1976 সালে কততম যদি বলে তাহলে 42nd অ্যামেন্ডমেন্ট। ঠিক আছে, তাহলে এখানে বলা হচ্ছে যে এই যে আর্টিকেল 51A পার্ট যদি আমরা বলি তাহলে পার্ট হয়ে যাচ্ছে 4A। তাহলে এখানেই ফান্ডামেন্টাল ডিউটিস অন্তর্ভুক্ত করা হয়। এরপর আসছি 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন বলছে যে কোন স্থানীয় বায়ু তুষার ভক্ষক বা স্নো ইটার নামে পরিচিত? বহুবার পরীক্ষায় এসেছে জিকে কোশ্চেন হিসাবে যে কোন স্থানীয় বায়ু তুষার ভক্ষক বা স্নো ইটার নামে পরিচিত? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর যেটা হবে সেটা হবে চিনুক। ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে চিনুক, অপশন সি। মনে রাখবে রকি পার্বত্য অঞ্চল পূর্ব লাল দিয়ে বেয়ে আসা এই উষ্ণ ও শুষ্ক বায়ু বরফ গলিয়ে দেয় বলে একে তুষার ভক্ষক বলা হয়। ঠিক আছে, রকি পার্বত্য অঞ্চলে এটা হচ্ছে উষ্ণ ও শুষ্ক বায়ু এবং এই বায়ু আসার ফলে যে সেই এলাকায় বরফ গলে যায় সেই জন্য একে বলা হয় তুষার ভক্ষক বা স্নো ইটার বলা হয়। এরপর আসছি 8 নম্বর। 8 নম্বর বলছে বিজয়নগর সাম্রাজ্যের কোন শাসক গজ বেতে গারা বা হাতি শিকারী, নামটা মনে রাখবে, গজ বেতে গারা বা হাতি শিকারী উপাধি গ্রহণ করেছিলেন? বিজয়নগর সাম্রাজ্যের কোন শাসক গজ বেতে গারা বা হাতি শিকারী উপাধি গ্রহণ করেছিলেন? 4টে অপশন দেওয়া আছে, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি দ্বিতীয় দেবরায়। দ্বিতীয় দেবরায়, অনেকেই হয়তো এটা কৃষ্ণদেব রায় করবে কিন্তু কৃষ্ণদেব রায় না, এটা হচ্ছে কি দ্বিতীয় দেবরায়। ঠিক আছে, সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা দ্বিতীয় দেবরায় তার সামরিক দক্ষতা এবং সাহসিকতার জন্য এই উপাধি গ্রহণ করেছিলেন। তাহলে এটা হচ্ছে অপশন সি বা গ, দ্বিতীয় দেবরায়। এরপর আসছি কোশ্চেন নম্বর 9। বলছে সাইবার সিকিউরিটির ভাষায় ডস অ্যাটাক এর পূর্ণরূপ কি? সাইবার সিকিউরিটির ভাষায় ডস অ্যাটাক, DOS, ডস অ্যাটাক এর পূর্ণরূপ কি? তাহলে 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক, ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক, অপশন বি, ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক। ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে এটা এরকমই একটা বিষয় যেটা হচ্ছে যে হ্যাকাররা একসাথে প্রচুর ট্রাফিক পাঠিয়ে কোনো ওয়েবসাইট বা সার্ভারকে আনস্টেবল করে দেয় যাতে সাধারণ ব্যবহারকারীরা তা অ্যাক্সেস করতে না পারে, সেটাকে বলা হয় ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক। ঠিক আছে, তাহলে হ্যাকাররা একসময় কোনো একটা সার্ভার সাইটে প্রচুর পরিমাণে ট্রাফিক পাঠায় এবং এর ফলে ওই যে সার্ভার যেটা হচ্ছে সেটি জ্যাম হয়ে যায় এবং যার ফলে সাধারণ ব্যবহারকারীরা সেটা ব্যবহার করতে পারে না, এটাকে বলা হয় ডস অ্যাটাক বা ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক। বুঝতে পারলাম? এরপর আসছি 10 নম্বর। 10 নম্বরে বলছে মরুভূমি অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ব্যাঙের ছাতার মতো ভূমিরূপকে কি বলা হয়? মরুভূমি অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ব্যাঙের ছাতার মতো, ঠিক আছে, এভাবে থাকবে, এভাবে থাকবে ব্যাঙের ছাতার মতো যেটা আছে এভাবে। তাহলে এই যে ব্যাঙের ছাতার মতো সৃষ্ট ভূমিরূপকে কি বলা হয়? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে গৌর। ঠিক আছে, এর আর একটা নাম আছে সেটা হচ্ছে ইয়ারদাং। অনেকে হয়তো মাধ্যমিকে পড়েছো, ঠিক আছে, গৌর বা ইয়ারদাং। ঠিক আছে, মাধ্যমিকে যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড যেটা আছে এই ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এর জিওগ্রাফি যেটা মাধ্যমিক জিওগ্রাফি সেখানে এটা পাওয়া যাবে। ঠিক আছে, গৌর। তাহলে এটা হচ্ছে বায়ুর মরুভূমিতে বায়ুর ঘর্ষণ ক্রিয়ার ফলে শিলা যেটা আছে এই শিলার নিচে অংশটা ক্ষয়কার্য হয়ে যায়, এবার উপরের অংশটা এই ছাতার মতো দেখতে থাকে, সেই জন্য এই ভূমিরূপকে বলা হয় ইয়ারদাং বা গৌর। ঠিক আছে, এরপর আসছে 11 নম্বর। 11 নম্বর বলছে ভারতের প্রথম অর্গানিক স্টেট, এই যে আছে অর্গানিক স্টেট বা সম্পূর্ণ জৈব রাজ্যের মর্যাদা পেয়েছে কোনটি? ভারতের প্রথম অর্গানিক স্টেট বা সম্পূর্ণ জৈব রাজ্যের মর্যাদা পেয়েছে কোনটি? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তাহলে সঠিক উত্তর যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে সিকিম। মনে রাখবে সিকিম। ঠিক আছে, সিকিম। তাহলে এই যে সিকিম হলো ভারতের প্রথম অর্গানিক স্টেট। সিকিমকে 2016 সালে, কত সালে যদি বলে তাহলে সেটা হয়ে যাবে 2016 সালে সম্পূর্ণ জৈব রাজ্যের মর্যাদা দেওয়া হয়। এখানে রাসায়নিক সার ও কীটনাশক সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং জৈব পদ্ধতিতে কৃষিকে আওতায় আনা হয়েছে। তাহলে এটা হয়েছে 2016 সালে। কাকে বলা হয়? সিকিমকে বলা হয়। এখানে রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ, তাহলে জৈব পদ্ধতিতে কৃষিকাজকে করা হয়। এরপরে 12 নম্বর।
দিল্লির কোন সুলতান কৃষির উন্নতির জন্য দিওয়ান ই আমির কোহি নামক একটি পৃথক বিভাগ স্থাপন করেছিলেন? দিল্লির কোন সুলতান কৃষির উন্নতির জন্য দিওয়ান ই কোহি নামক একটি পৃথক বিভাগ স্থাপন করেছিলেন? তাহলে চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হয়ে যাবে? মোহাম্মদ বিন তুগলক। সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি? মোহাম্মদ বিন তুগলক। ঠিক আছে, মনে রাখবে মোহাম্মদ বিন তুগলক। এক্ষেত্রে যে কৃষকদের সাহায্য করতে এবং পতিত জমি আবাদদের মানে আবাদ জমিতে আওতায় আনতে তিনি এই বিভাগ তৈরি করেন এবং তক্কাবি বা কৃষি ঋণ প্রদানের ব্যবস্থা করেন। একটা মনে রাখবেন, তিনি কৃষি ঋণ ছিল, এই কৃষি ঋণটার নাম হচ্ছে তক্কাবি। বহুবার পরীক্ষায় এসেছে তক্কাবি। ঠিক আছে, এই তক্কাবি তিনি প্রদান করেন। ঠিক আছে, তক্কাবি বা এই তক্কাবিকে বলা হয় কৃষি ঋণ। এরপরে আসছি 13 নম্বর, ভারতের জলপুরুষ বা ওয়াটারম্যান অফ ইন্ডিয়া নামে কে পরিচিত? বহুবার পরীক্ষায় এসেছে, ভারতের জলপুরুষ বা ওয়াটারম্যান অফ ইন্ডিয়া নামে কে পরিচিত? চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে রাজেন্দ্র সিং। রাজেন্দ্র সিং। ঠিক আছে, কেন ওয়াটারম্যান বলা হয়? কারণ হচ্ছে রাজস্থানের আলওয়ার জেলায়, মনে রাখবে রাজস্থানের আলওয়ার জেলায়, ঠিক আছে, রাজস্থান আলওয়ার ডিস্ট্রিক্ট, আলওয়ার ডিস্ট্রিক্ট, রাজস্থানের আলওয়ার জেলায় জল সংরক্ষণের অসামান্য অবদানের জন্য এবং বৃষ্টির জল সংগ্রহণের মাধ্যমে নদী পুনর্জীবিত করার জন্য তাকে এই নামে ডাকা হয়। তিনি ম্যাগসেসাই অ্যাওয়ার্ডও পেয়েছিলেন। ঠিক আছে, ম্যাগসেসাই অ্যাওয়ার্ডও পেয়েছিলেন। তার কাকে বলা হয়? ওয়াটারম্যান অফ ইন্ডিয়া রাজেন্দ্র সিং। এরপর আসছি 14 নম্বর। 14 নম্বর বলছে 1793 সালে প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তের ক্ষেত্রে সূর্যাস্ত আইন বা যেটাকে আমরা সানসেট ল বলি বলতে কি বোঝানো হতো? অর্থাৎ 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস যে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন, এই চিরস্থায়ী বন্দোবস্তের ক্ষেত্রে সূর্যাস্ত আইন যেটা ছিল সেটা এই সানসেট ল বলতে কি বোঝানো হতো? চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? তাহলে সঠিক উত্তর যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি অপশন বি বা খ, নির্দিষ্ট দিনে সূর্যাস্তের মধ্যে জমিদার রাজস্ব জমা দেওয়ার বাধ্যকতা। অর্থাৎ হচ্ছে যে সেই দিনের মধ্যেই, নির্দিষ্ট দিন যে দিনটা ঠিক করা হবে সেই দিনের মধ্যে সূর্যাস্ত অর্থাৎ সূর্য ডোবার আগে রাজস্ব জমা দিতে হবে, অর্থাৎ এটি বাধ্যবাধকতা ছিল। ঠিক আছে, এটাই হচ্ছে সানসেট ল। এরপরে আসছে 15 নম্বর। 15 নম্বর বলছে গ্লাস সিলিং। এই যে গ্লাস সিলিং শব্দটি লিঙ্গ সচেতনতার ক্ষেত্রে কোন বিষয়টিকে নির্দেশ করে? গ্লাস সিলিং যেটা আছে, গ্লাস আমরা জানি গ্লাস হচ্ছে স্বচ্ছ, তাহলে এই যে গ্লাস সিলিং শব্দটি লিঙ্গ সচেতনতার ক্ষেত্রে কোন বিষয়টিকে নির্দেশ করে? তাহলে চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? পেশাগত জীবনে বা প্রফেশনাল লাইফে নারীদের উচ্চ পদে আসীন হওয়ার পথে অদৃশ্য বাধা বা অদৃশ্য বাধা যেটা আছে, ইনভিজিবল, যেটা ইনভিজিবল অবস্ট্যাকল, সেটাকেই বলা হয় গ্লাস সিলিং। এরপরে আসছি 16 নম্বর। 16 নম্বর বলছে উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব আয়নবায়ু যে অঞ্চলে মিলিত হয় তাকে কি বলা হয়? উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব আয়নবায়ু যে অঞ্চলে মিলিত হয় তাকে কি বলা হয়? চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হইবে ITCZ, যেটাকে আমরা বলি কি ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন। ঠিক আছে, ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন হলো নিরক্ষীয় নিম্নচাপ বলয়, এটাকেই বলা হয় নিরক্ষীয় নিম্নচাপ বলয়, যেখানে দুই গোলার্ধের বায়ু এক জায়গায়, দুই গোলার্ধের আয়ন বায়ু মিলিত হয়। ঠিক আছে, দুই গোলার্ধের আয়ন বায়ু মিলিত হয়, সেটাকে বলা হয় ITCZ বা ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোনস। এরপর আসছি 17 নম্বর। 17 নম্বর বলছে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট কত সালে মহাকাশে পাঠানো হয়েছিল? ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট কত সালে মহাকাশে পাঠানো হয়েছিল? চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে 1975। এটা হয়তো অনেকেই জানবে, সঠিক উত্তর হচ্ছে 1975। ঠিক আছে, 19 এপ্রিল, মনে রাখবে ডেটটা, 19 এপ্রিল। ঠিক আছে, 1975 সালে ভারতের এই উপগ্রহটি সোভিয়েত ইউনিয়নের, যেটা আজকের দিনে রাশিয়া, সোভিয়েত ইউনিয়নের রকেটের সাহায্যে উৎক্ষেপণ করা হয়। এটি ভারতের মহাকাশ গবেষণার একটি মাইল ফলক। ঠিক আছে, তাহলে এটি হচ্ছে প্রথম। এরপর আসছি 18 নম্বর। 18 নম্বর বলছে কোন সম্মেলনের মাধ্যমে এজেন্ডা 21 গৃহীত হয়েছিল? বহুবার পরীক্ষা এসেছে, কোন সম্মেলনের মাধ্যমে এজেন্ডা 21 গৃহীত হয়েছিল? কোন সম্মেলনের মাধ্যমে এজেন্ডা 21? চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? ধরিত্রী সম্মেলন, ধরিত্রী সম্মেলন। আচ্ছা, এটাকে ইংলিশে বহুবার এসছে রিও আর্থ সামিট, মনে রাখবে রিও আর্থ সামিট। ঠিক আছে, কত সালে যদি বলে তাহলে 1992 সালে রিও আর্থ সামিট যেটা আছে, এটাকেই বলা হয়, এই সম্মেলনে এজেন্ডা 21 গৃহীত হয়েছিল। এটা কি না ব্রাজিলের রিও ডি জেনেরিওতে অনুষ্ঠিত, এটি হচ্ছে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে অনুষ্ঠিত এই সম্মেলনে একবিংশ অর্থাৎ 21st সেঞ্চুরি যেটা আছে, 21st সেঞ্চুরিতে
সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য এজেন্ডা 21 এর ব্লুপ্রিন্ট হিসাবে গৃহীত হয়েছিল। ঠিক আছে, তাহলে মনে রাখবে কোথায় যদি বলে তাহলে হবে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে অনুষ্ঠিত হয়েছিল কত সালে? 1992 সালে। সেটির নাম হচ্ছে ধরিত্রী সম্মেলন বা রিও আর্থ সামিট। এখানে 21st সেঞ্চুরিতে সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য এজেন্ডা 21 এর ব্লুপ্রিন্ট গৃহীত হয়েছিল। এরপর আসছি 19 নম্বর, বিশ্বের প্রথম টেস্ট টিউব বেবির নাম কি ছিল? এটা বহু ইম্পর্টেন্ট কোশ্চেন যে বিশ্বের প্রথম টেস্ট টিউব বেবির নাম কি ছিল? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? লুইস জয় ব্রাউন। অপশন বি মনে রাখবে, অপশন বি যেটা হচ্ছে নামটা হচ্ছে লুইস জয় ব্রাউন। ঠিক আছে, এভাবে লুইস, ঠিক আছে, জয় ব্রাউন। ঠিক আছে, মনে রাখবে। তাহলে এটা মনে রাখবে যে 1978 সালে হয়েছিল। ঠিক আছে, 1978 স্যার ইংল্যান্ডে আইভিএফ, যেটাকে আমরা কি জানি আইভিএফ পদ্ধতি বলি, যেটা হচ্ছে ইনভিট্রো ফার্টিলাইজেশন। এই ইনভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফ পদ্ধতির মাধ্যমে প্রথম মানুষের জন্ম সফলভাবে সম্পন্ন হয়। ঠিক আছে, এক্ষেত্রে এই পদ্ধতির প্রতিক্রিয়াটা হলেন রবার্ট এডওয়ার্ডস, যিনি পরে নোবেল পুরস্কার পান 2010 সালে। মনে রাখবে রবার্ট এডওয়ার্ডস। ঠিক আছে, পরে 2010 সালে নোবেল পুরস্কার পান। 2010 সালে নোবেল পান। বুঝতে পারলাম? তাহলে এক্ষেত্রে কি বললাম যে প্রথম টেস্ট টিউব বেবির নাম ছিল লুইস জয় ব্রাউন। কত সালে? 1978 সালে। কোন পদ্ধতির মাধ্যমে? আইভিএফ, ইনভিট্রো ফার্টিলাইজেশন। এর প্রতিক্রিয়া কে ছিলেন? রবার্ট এডওয়ার্ড, যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন 2010 সালে। বুঝতে পারলাম? কোথাকার? না ইংল্যান্ডের। কোথাকার যদি বলে তাহলে হয়ে যাবে ইংল্যান্ডের। এরপর আসছি 20 নম্বর প্রশ্ন। 20 নম্বর প্রশ্ন বলছে ব্রহ্মপুত্র নদী তিব্বতে কি নামে পরিচিত? ব্রহ্মপুত্র নদী তিব্বতে কি নামে পরিচিত? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি অপশন বি সাংপো। অপশন বি সাংপো। ঠিক আছে, ব্রহ্মপুত্র নদী তিব্বতে সাংপো নামে পরিচিত, যার অর্থ হচ্ছে পবিত্রকারী। এবং এটি যখন অরুণাচল প্রদেশে প্রবেশ করে তখন এর নাম হয় কি? দিহাং। ঠিক আছে, আর বাংলাদেশে যখন প্রবেশ করে তখন এর নাম হয় যমুনা। ঠিক আছে, বুঝতে পারলাম? তো এখানে টোটাল 20 প্রশ্ন কমপ্লিট হলো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। আর হ্যাঁ, যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নাও পরবর্তী ভিডিওগুলোর জন্য। তো এখানে আমরা শেষ করছি। জয় হিন্দ।